না না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। গান্ধীজি প্রকাশ্য সভায় বলছেন পার্ক সার্কাসে সার্কাস। একজন উচ্চস্থানীয় নেতা আর একজন নেতা সম্পর্কে একথা বলতে পারলেন? শুধু কি তাই, খবরের কাগজে সুভাষদার জেনারেল অফিসার কমান্ডিং পদবীকে রসিকতা করে লিখেছে গক সুভাষ। ছি! না না, এই অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমার একটা প্রস্তাব আছে। সত্য, হেম, দেখো তোমরা সহমত কিনা। সুভাষ এলে বলবো সাংবাদিক বৈঠক থেকে বিবৃতি দিতে। সুভাষদা, তোমাকে এমন মৃয়মান দেখাচ্ছে কেন? তুমি তো কোনো অন্যায় করোনি। তুমি যদি চুপ করে থাকো তো দেশের মানুষের কাছে তো আমরা ছোট হয়ে যাব। সুভাষদা, তুমি গান্ধীজিকে জবাব দাও। শান্ত হও তোমরা, কেউ ছোট হবে না। আমি জানি আমাদের সবার মনে হচ্ছে গান্ধীজি ভুল করেছেন, ওনার এরকম করা উচিত হয়নি, আরো অনেক কিছু। কিন্তু আমি ভাবছি অন্য কথা। যে সংবাদপত্র কাল আমাদের ভূয়সী প্রশংসা করলো, আজ তারাই গান্ধীজির কথায় সুর মিলিয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে গোটা ব্যাপারটাকে সার্কাস বলছে। এ তো অন্যায়। শুধু অন্যায়টাই দেখলে সত্য, ওনার অনুগামীদের দেখলে না? ওনার একটা কথায় কেমন সকলে এক পথে হাঁটতে শুরু করলো, সবাই এক সুরে কথা বলতে শুরু করলো, সেটা দেখছো না তোমরা? আমাদের নীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকেও এইভাবেই জনমত করে তুলতে হবে, এইভাবেই মানুষকে দলে আনতে হবে আমাদের। গান্ধীজির ওপর তোমার এতটুকু রাগ হচ্ছে না সুভাষদা? ভুলে যেও না হেমচন্দ্র, গান্ধীজি কিন্তু নিজের শিক্ষা এবং বুদ্ধি দিয়ে গোটা দেশকে আন্দোলিত করে তুলেছেন। ওনার এই মন্তব্যের পেছনে কি ভাবনা রয়েছে সেটা আমাদের জানতে হবে। তার মানে তুমি কিছুই বলবে না, তাই তো সুভাষদা? আমার যদি কিছু জিজ্ঞাসা করবার থাকে তাহলে আমি গান্ধীজিকে সরাসরি জিজ্ঞাসা করব, কিন্তু এমন কোনো পদক্ষেপ নেব না যাতে ব্রিটিশ সরকারের সুবিধে হয়। আমাদের কাজ যেন থেমে না থাকে, এটা এখন দেখতে হবে। বুঝতে পারলে তোমরা? বেশ, মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, এখন বলো, নদীর পাড়ে আমি নজর রাখতে বলেছিলাম, সেখানে পুলিশ গিয়েছিল? না সুভাষদা, আমরা দূর থেকে নজর রেখেছিলাম আর দুজন ছেলেকেও ওখানে বসিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো পুলিশ তো ওখানে আসেনি। আসেনি? আনিসুরকে ভুল বুঝলাম আমি, নাকি ও আমায় ভুল বোঝাচ্ছে? গুড ইভিনিং। গঙ্গাপাড়ের কি খবর? সাদা পোশাকে পুলিশের লোক গেছিল, কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। মানে এমনকি কোনো সন্দেহজনক জিনিসও চোখে পড়েনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ভুয়ো খবরটা আমাদের কাছে এলো কেন? সন্দেহজনক কিছু আসেনি, এটা কি করে সম্ভব? দেখুন, আনিসুর কিন্তু ভুল খবর দেবে না। কিন্তু আনিসুরকে তো কেউ ভুল খবর দিতেই পারে। মানে সুভাষ। সুভাষ? দেখুন শিবেনবাবু, এমনটা তো নয় যে আনিসুর সুভাষের কথা বলাটা শুনে ফেলেছে। আনিসুর সেটাই বলছে যেটা ওকে বলা হয়েছে। তাতে কি? আমি বিশ্বাস করি না যে সুভাষ একদিনে কাউকে বিশ্বাস করে সমস্ত স্বদেশীদের গোপন খবর জানিয়ে দেবে। এটা হতে পারে না। তাহলে কেন বললো? যাচাই করার জন্য যে আনিসুর আদৌ পুলিশের চর কিনা। তাহলে তো আমাদের পাল্লা ভারী।
মানে সুভাষের লোক নিশ্চয়ই নজর রাখছিল যে পুলিশ সার্চিং করছে কি করছে না। এমনকি পুলিশের যাওয়া আসাটা ওরা লক্ষ্য করতে পারেনি। সুভাষের কিন্তু ধীরে ধীরে আনিসুরের উপর একটা বিশ্বাস জন্মাবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে ভেতরের সব খবরগুলো আমাদের হাতের মুঠোয়। এ কি তোমরা এত রাত্রে দল বেঁধে কোথায় যাচ্ছ? আমাদের কি পথে নামা বারণ? বানি, আমি সে কথা বলিনি, তবে সময়টা তো খুব একটা ভালো নয়, তাই একটু ভেবে চিন্তে পা বাড়ানো উচিত। এই কথা আপনি বলছেন সুভাষবাবু? একদিন আপনি আমায় শিখিয়েছিলেন সবার আগে দেশ। আর আজ পথে বিপদ হতে পারে বলে ভয় পেয়ে মেয়েরা পিছিয়ে থাকবে কেন? স্বাধীনতা এলে স্বাধীনতার স্বাদ কি শুধু পুরুষরাই পাবে? এ কি কথা বানি? এই দেশ কি শুধু পুরুষদের? আমরা তো সকলেই এই দেশের সন্তান। আমরা আমাদের দেশকে মা বলে সম্বোধন করি। কল্যাণী, কমলা, কল্পনা, তোমরাও কি বাণীর সাথে একমত? হ্যাঁ সুভাষদা, আমরা যদি এতটাই পদবাচ্য হই তাহলে আমাদেরকে এভাবে ব্রাত্য করছেন কেন? ঠিক বুঝলাম না। এই যে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো, খাকি পোশাক পরে কুচকাওয়াজ হলো, কারা করলো এসব? স্বদেশীরা। মেয়েরাও তো স্বদেশী সুভাষদা। পিস্তল আমাদের ব্যাগেও থাকে। ভলেন্টিয়ারের দলে তাহলে একজন মেয়েকেও তো নেওয়া হলো না। সুভাষদা, শহরের বুকে কি কেবল পুরুষ দেশবাসীরাই কুচকাওয়াজ করে বেড়াবে? স্বদেশীর কোনো পুরুষ মহিলা হয় না। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করে দিচ্ছি। ভলেন্টিয়ার দলে তোমাদের রাখা উচিত ছিল আমার। হুট করে এইভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে করা উচিত ছিল যে এই দেশে যুগে যুগে রানী লক্ষ্মীবাই, অহল্যাবাইরা জন্মগ্রহণ করেন। তবুও আমরা মেয়েরা ব্রাত্যই রয়ে গেলাম। তোমরা যে এইভাবে আমাকে বকাঝকা করছো আমার দেখে কিন্তু বেশ মজা লাগছে। না, বকাঝকা নয়, তোমরা তোমাদের মতামত প্রকাশ করছো, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। যে যতই বড় হোক না কেন, যতই গুরুজন হোক না কেন, তার সামনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের নীতি, নিজের মতামত প্রকাশ করতে পারাটা খুব দরকার। আমি তোমাদের কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও আমি এই ভুল করব না। এরপর থেকে সব কাজে পুরুষ এবং মেয়েরা সমানভাবে অংশগ্রহণ করবে। এখন তোমরা বাড়ি যাও। আসছি। এসো। আমাকেও আমার নীতি গান্ধীজির সামনে প্রকাশ করতে হবে, যাকে আমি আমার বাবার মতো ভেবেছিলাম। তিনি তার ছেলের কাছে সার্কাস কি করে খুঁজে পেলেন আমায় জানতে হবে। শুভে, কি ব্যাপার? বাড়িতে ঢুকেই সোজা ঘরে চলে যাচ্ছিস, এমন তো করিস না তুই। কি ভাবছিস এখনো? কিছু না। কিছু না মানে? কিছু না হলে তো তুমি এভাবে কথা না বলে চলে যাও না কখনো। কি হয়েছে ছোট দাদা? আরে কিছু হয়নি মেজো বৌদিদি। বলছি আমার বাক্সপত্রগুলো সব কোথায়? অনেকদিন বাড়ি ছিলাম না, নিশ্চয়ই আপনি বা মা সব বাক্সগুলো অন্যত্র কোথাও গুছিয়ে রেখেছেন। সেগুলো জায়গাতেই আছে ছোট দাদা, কিন্তু সেই বাক্স নিয়ে তুমি কি করবে? জামা কাপড় গোছাবো। দাঁড়া,
কোথায় যাবি? বললাম তো, গান্ধীজির কাছে। ওনার যুক্তিটা আমায় খুব তাড়াতাড়ি জানতে হবে মেজদাদা। উত্তর মনের মতো না হলে নতুন পথ বেছে নিতে হবে। কোন পথ সুবি? সেটা এখনো স্থির করিনি, তবে পথে না নামলে যে পথের সন্ধান পাবো না সেটা বেশ বুঝতে পারছি। নতুন পথের সন্ধান করতে হবে মেজদাদা। হাল ছেড়ে দিলে তো চলবে না। এখন শুধু গান্ধীজির উত্তরের অপেক্ষা। সুবি, আপনি যান, আপনি গিয়ে ছোটদাকে সামলান, যান। সুবি, বলো মেজদাদা। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি যদি গান্ধীজির সাথে দেখা করে তোর কথা বলি? আমায় আগলে রাখতে চাইছো মেজদাদা? সেই ছোটবেলা থেকে তুমি আমায় আগলেই গেলে। ভয় পাচ্ছ তো? ভাবছো যদি আমি গান্ধীজির কাছে গিয়ে বেফাস কিছু বলে ফেলি, যদি মাথা গরম করে ফেলি? মেজদাদা, উনি আমার বাবার মতন। উনি আমাকে সন্তানের চোখে দেখেন। আমি ওনার কাছে খারাপ ব্যবহার করতে পারি? এই শিক্ষা পেয়েছি আমি তোমাদের থেকে। সুবি, আমার মনে হয় এখন তোর না যাওয়াই ভালো। পরিস্থিতি উত্তপ্ত। তুই তো গান্ধীজিকে চিঠি পাঠিয়েছিলিস, উনি তো কোনো উত্তর দেননি। এটা সকলের সামনে বলেছেন সার্কাস। এখন তুই গেলে সবার চোখে স্পষ্ট হয়ে যাবে যে আমাদের নিজেদের মধ্যে একটা মতবিভেদ চলছে। আমি যাই। দেখ, দেশের স্বাধীনতা অর্জনই তো মূল লক্ষ্য। এখন যদি সকলে ভাবতে শুরু করে তুই আলাদা, গান্ধীজি আলাদা, বিপদ বাড়বে বই কমবে নয় সুবি। ব্রিটিশরা আরো ইন্ধন দেবে। তুই তো ভালো করে জানিস। দরকার হয় একটা চিঠি লিখে দে না, আমি পৌঁছে দেব। মেজদাদা, না বলিস না। বেশ, আমি চিঠি লিখে দিচ্ছি। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি আমাকে অহিংস আন্দোলনের কথা বলেছিলেন। अहिंसा वो एकमात्र जरिया है जिससे हम अंग्रेजों के खिलाफ ये आजादी की लड़ाई लड़ सकते हैं सुभाष। অনেকগুলো বছর তো কেটে গেল। স্বাধীনতার পথে কি একটুও এগোতে পেরেছি আমরা? এখনো কি আপনার মনে হয় অহিংস আন্দোলন স্বাধীনতার জন্য সঠিক পথ? আমি যে খাকি পোশাক পরে পথে নেমেছি, তাতে তো হিংসার কিছু নেই। আমি খুব কষ্ট পেয়েছি আপনার এই রকম বিবৃতিতে। আপনি যেমন বিশ্বাস করেন
অহিংস আন্দোলনে স্বাধীনতা আসবে, তেমনি আমারও কোথাও না কোথাও মনে হচ্ছে আমাদের অন্য রাস্তা নিতে হবে। অহিংস আন্দোলনের পথে আমি দিশা দেখতে পাচ্ছি না। এবার আপনি বলুন, আমার কি করা উচিত? ইতি সুভাষ। তুই কি চাইছিস? যুদ্ধ? এতে কিন্তু সকলে ভাববে কংগ্রেসের প্রভাব মানুষের মধ্যে পড়েনি। কংগ্রেসের নীতি নিয়ে আমরা নিজেরাই সন্তুষ্ট নই, তাই সুভাষ অন্য পথে হাঁটছে। মেজদাদা, দেশ স্বাধীন করার জন্য কি প্রয়োজন সেটা বুঝে নিতে হবে, তারপর যা প্রয়োজন আমি সেই পথেই হাঁটব। তুমি শুধু আমার কথাগুলো ওনাকে বুঝিয়ে বলো। ছোট দাদা, ছোট দাদা, তোমার দাদা ফিরেছেন। এই তো মেজ দাদা, আপনি আসবেন বলে ছোট দাদা কখন থেকে অপেক্ষা করে রয়েছেন, বেরোননি অবধি। মেজদাদা, গান্ধীজির সাথে কথা হলো? কথা হয়েছে। কি বললেন উনি? ছোট দাদা, এই চিঠিতে লেখা প্রত্যেকটা শব্দ আমার সারা জীবন মনে থাকবে। গান্ধীজি লিখেছেন উনি আমাকে সন্তান স্নেহ করেন। আমাকে আঘাত করার কোনো উদ্দেশ্য ওনার ছিল না, কিন্তু আমরা যা করেছি তা নাকি যুদ্ধেরই শামিল। হাতে অস্ত্র ছিল না, কিন্তু অস্ত্র হাতে উঠতে কতক্ষণ? সবার আগে নীতি। তাই অহিংসার সামান্যতম বিচ্ছুতি উনি সহ্য করবেন না। লিখছেন, प्यारे सुभाष, देश सबका है सुभाष, मैं तुमको रोकूंगा नहीं, मेरा आशीर्वाद तुम्हारे साथ है। तुम्हारे रास्ते पे अगर आजादी आई तो मुझसे ज्यादा खुशी किसी को नहीं होगी। मेरा दरवाजा तुम्हारे लिए सदा खुला रहेगा, जरूरत पड़े तो जरूर आना। तुम्हारे महात्मा जी। ওনার উত্তরে আমি সন্তুষ্ট নই। গান্ধীজি বলেন সবসময় নিজের মনের কথা শুনতে। যদি মনে হয় সত্যের পথে আমি একা হয়ে গেছি, তাও যেন ভয় পেয়ে থেমে না যাই। উনি যে ওনার আদর্শের পথ থেকে সরে আসবেন না সে বেশ বুঝতে পারছি। গান্ধীজি জীবনে উনি নীতির আগে কাউকে প্রাধান্য দেন না শুনি।
উনি আমাকে বারবার বলেছেন আমি যদি তোকে সঠিক পথে ফেরাতে পারি। কোন পথ সঠিক আর কোনটা বেঠিক সেটা তো ভবিষ্যৎ ঠিক করবে মেজদাদা। আমি জানি গান্ধীজির মতো জননেতা আর দ্বিতীয় কেউ নেই। গান্ধীজি এখনো চাইছেন ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে স্বরাজ নিয়ে আসতে, কিন্তু আমি মনে করি দুর্বল আর শক্তিশালীর মধ্যে কখনো কোনো সমঝোতা হয় না, হতে পারে না সমঝোতা। সমঝোতার জন্য সমানে সমানে হওয়া দরকার, আর এখানে তো আলোচনার কোনো প্রশ্নই আসছে না। আগে ওরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর হবে সব সমঝোতা।